যে বাঘা যতীন এমন একটা সাবজেক্ট, এমন একটা গল্প, এমন একটা ছবি, এমন একটা মানুষের বীরতার গাথা, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেখা উচিত। এটার জন্য আমরা এটা হিন্দিতেও রিলিজ করার চেষ্টা করেছিলাম এবং শুধু বাঙালি নয়, ভারতবর্ষের সমস্ত মানুষের ওনার গল্প, ওনার স্যাক্রিফাইস আমার কোথাও যেন মনে হয় দেখা উচিত এবং সেটার জন্যই আজকে এখানে উপস্থিত আমরা সবাই। 23শে জুন স্টার জলসা, এটা দেখানো হবে দুপুর 1টায়। তো আপনারা যারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, আমার মনে হয় একবার সুযোগ দিন। আমার মনে হয় এই গল্পটা, এই ছবিটা আপনাদের সবারই ভালো। বাঘা যতীন হওয়ার পর দেবের সিনেমা দেখলে নাকি উচ্চ মাধ্যমিকে প্রশ্ন কমন পাওয়া যাচ্ছে। তাই কি? এবছর বাংলায় নরেন্দ্র কুমার সর্বাধিকারীর উপরে একটা প্রশ্ন এসেছিল, যেটা প্রায় 10 নম্বরে। আমার মনে হয় যেই ধরনের আমরা চরিত্রটাকে বেছে আনছি, মানে নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, আমার মনে হয় তার আগে কেউ জানতো না যে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবলের নামটা কী, মানে এবং প্রথম ভারতীয়, বাঙালি তো বলবো না, ভারতীয় যে ফুটবলকে কিক করেছিলেন এবং জিতেছিলেন, তো এই গল্পটা বা ওনার গাথাও কেউ জানতো না যতক্ষণ না আমরা গোবিন্দার নিয়ে আসি। এবং ডেফিনেটলি সেরকম বাঘা যতীন আমরা সবাই জানি উনি বাঘ নিয়ে, কিন্তু ওনার যে জীবন, ওনার কী কী হয়েছিল ওনার সময়, উনি যে গান প্র্যাকটিক্যালি গান হয়েছিল এবং স্বাধীনতার সঙ্গে ওনার অবদান ওই সময় দাঁড়িয়ে, এবং এইটা অনেক মানুষের কাছে জানা যায়। তো সেইটা একটা সিনেমার মাধ্যম, সিনেমায় যেটা আমরা সবসময় বলি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম, যে মানুষের কাছে পৌঁছানো এবং গল্পগুলো, অনেক মানুষ গল্প শুনতে পছন্দ করে, অনেক মানুষ গল্প দেখতে পছন্দ করে, এবং সেই জায়গা থেকে বাঘা যতীন যখন আমরা সিনেমা হলে রিলিজ করেছিলাম তখন আমরা ভীষণ বাম্পার রেসপন্স পেয়েছিলাম এবং লাস্টে ওয়ান অফ দ্য ব্লকবাস্টার। তো সেই জায়গা থেকে আজকে এটা টেলিভিশনে মুক্তি পেতে চলেছে এবং আমাদের চেষ্টা, যেটা তুমি বললে, কি এরকমই ইতিহাসে হারিয়ে যাবে যেই চরিত্রগুলো, সেইগুলোকে মানুষের কাছে তুলে ধরা এবং সেটাকে ছবির মাধ্যমে দর্শকের কাছে নিয়ে যাওয়া, এটাই আমাদের চেষ্টা। এবং আমাদের পরের যেই গল্পটা আসবে, ওটা আমার মনে হয় চ্যালেঞ্জ করে বলতে পারবো যে ইন্ডিয়াতে ওই লোকটাই কেউ জানে না, কিন্তু পুরো ইনসিডেন্টটা এতটাই ফেমাস, একজন বাঙালি যে পুরো দেশে বিপ্লব এনেছিল, এবং সেইটাকে নিয়ে আমরা চলছি। এবং আমার মনে হয় খুব যদি ঠিকঠাক থাকে সেটা সামনের বছর থেকে আমরা শুরু করবো এবং তার ডিরেক্টর অফকোর্স অভিনয় দেবদা বলছি, একজন সাংসদ, একজন অভিনেতা এবং একজন প্রযোজক হিসেবে যদি আগামী দিনে কেউ দেবের আত্মজীবনী নিয়ে ছবি করে, তাহলে দেবের চরিত্র কাকে দেখতে চায়? আমার মনে হয় আমার জীবনে আসতে কিছু নেই, এখন অনেকটা জার্নি, অনেকটা পথ একটা বাকি আছে। এখন অনেক, মানে আমার কোথাও যেন মনে হয় সবই শুরু করি, যেই ধরনের চরিত্রগুলো আসছে বা লোকে এখন যেভাবে বিশ্বাস করতে শুরু করলো, যেগুলো রাজনীতির কথা বললে, কিন্তু যেভাবে এইবারে আমরা যখন নির্বাচনে গেলাম, যেভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করলো দিয়ে আছে রাজনীতিতে, রাজনীতিবিদ এবং অ্যাজ এ প্রয়োজকদেরকে, তুমি যেটা বললে যে আমার ছবিগুলো, আমার যে চরিত্রগুলোকে নিয়ে আসছি সিনেমার মাধ্যমে, সেই চরিত্রগুলো ধরে প্রশ্ন করা হচ্ছে বোর্ড এক্সাম, এবং এটা কোথাও যেন মনে হয় মানুষের বিশ্বাস, এবং আমার কোথাও যেন মনে হয় একটা নতুন জার্নি আবার শুরু করলাম। এই পথটা অনেকটা দূরে হাঁটা বাকি আছে। আমার মনে হয় না আমার লাইফে এমন কিছু ইন্টারেস্টিং আছে যেটা নিয়ে ছবি করা হতে পারে এই মুহূর্তে, লং ওয়ে টু গো। আমি তো হোম টেস্ট করেছি, আমার মনে হয় দেখো ইচ্ছে তো ডেফিনেটলি আছে, অ্যাজ এ অভিনেতা আমার মনে হয় সব ধরনের চরিত্র করা উচিত। হোমকেশ আমার একটা হয়ে গেছে, ফেললো আছে, কিন্তু আপাতত অনেকগুলো ছবি আমার কমিটমেন্ট হয়ে আছে, সেই কমিটমেন্টগুলো শেষ করতে করতে আমার 2 বছর কেটে গেছে। তার মধ্যে অনেকগুলো ছবি আপনার খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট প্রিপারেশন করে পেতে শুরু হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেই ছবিগুলো অলরেডি কমিট করেছি সেটা শেষ করতে করতে আমার 2 বছর কেটে গেছে। খাদান আমার শুটিং আবার রিজিউম করবো জুলাই থেকে। খাদান রিলিজের ডেটটা আমরা সেই দিন অ্যানাউন্স করব। থ্যাংক ইউ। কেমন লাগলো? ভীষণ খুশি, কারণ ডেফিনেটলি এবার যারা যারা সিনেমা হলে ওই সময় গিয়ে দেখতে পারেননি, আই থিঙ্ক তারাও এবার দেখতে পাবেন, এবং যারা দেখেছেন, ভালোবাসা দিয়েছেন, তারা আবার দেখতে পারবেন পুরো ফ্যামিলির সাথে। পারফেক্ট সানডে ওয়াচ, সবাই আরামসে বাড়িতে ছুটির দিন সুন্দরভাবে দেখতে পাবেন। তো খুব খুশি, আর আরও খুশি কারণ ডেফিনেটলি স্টার জলসা যেহেতু আসছে, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে, আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে ছবিটা, যেটা খুবই দরকার আমার মনে হয়, কারণ ছবিটাই এরকম। তো এটা আমাদের হিস্ট্রি, আমাদের হেরিটেজ, সো ভেরি ভেরি হ্যাপি। প্রথমবার দেবদার সাথে কাজ, বড় পর্দায় কাজ, এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো। আমি প্রথম কথা তো আমি বিশ্বাসই করতে পারিনি যে এটা হবে, বা আমি এটা লাইক আমার কাছে এই অপরচুনিটিটা আসবে, বাট
আমার এখনও ইনফ্যাক্ট আমাদের ছবিটা হয়ে গেছে, এতটা দিন হয়ে গেছে, আমি এখনও রাত্রিবেলা মাঝে মাঝে যখন ভাবি তখন আমার মনে হচ্ছে কীরকমভাবে স্কুল থেকে বেরোলে আমার স্বপ্নের মতো লাইফটা চেঞ্জ হয়ে গেল। পড়াশোনা তো করছি ডেফিনেটলি, বাট তার সাথে যে এই একটা অপরচুনিটি পেলাম এটা ভীষণ ভালো ব্যাপার। আর দেবদার সাথে আমি যেটা বললাম যে কখনোই কোনো মানুষের কাজের এক্সপিরিয়েন্স খারাপ হতেই পারে না, কারণ মানুষটাই এরকম। তো আমি নতুন যেভাবে আমাকে দেবদা ট্রিট করেছে, যেভাবে আমাকে এত ওয়ার্মলি গ্রিট করেছে, হেল্প করেছে পুরো জার্নিটাতে, তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। সিজা সামনে কি আসছে? সামনে তো আসছে, জানো তোমরা কি আসছে, তো টেক্কা আসছে পুজোতে, বাট ডেফিনেটলি আজকে আমরা বাঘাযতীন নিয়ে কথা বলবো, টেক্কা নিয়ে দেবদা কথা বলবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শকরা এবার টেলিভিশনের পর্দায় প্রথমবার দেখতে চলেছে বাঘাযতীন স্টার জলসার পর্দায়, কিছু যদি বল। আমার মনে হয় এই ছবিটা টেলিভিশনে আসাটা খুব দরকার ছিল, কারণ যারা সিনেমাতে মিস করেছে তারা এবার ঘরে বসে আরামসে কাউচে বসে ঘরের স্ন্যাক্স খেতে খেতে দেখতে পাবে বাঘাযতীন। আর বাঘাযতীনের মতো ছবি সবার দেখা উচিত, কারণ আমরা যত আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947-এ, যত আমরা ওটার বছরগুলো বাড়ছে, এখন 75-76 বছর হয়ে গেছে, তত আজকালকার দিনের বাচ্চারা না এইসব স্বাধীনতা সংগ্রামীদের ভুলে যাচ্ছে। আমরা যতটা জানতাম আজকালকার দিনের ছোটো ছোটো বাচ্চারা জানেন, তাদের জানাটা খুব দরকার, কারণ তারা যদি জানে যে স্বাধীনতা সংগ্রামীরা এত কষ্ট করে এত প্রাণ দিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, তাদের দেশের প্রতি দায়িত্ববোধ থেকে শুরু করে ভালোবাসা আরও অনেক বাড়বে। তো প্রত্যেকটা বাচ্চার জানা উচিত, সেই জন্য স্টার জলসায় আসছি আগামী 23শে জুন দুপুর 1টায়। সবাই দেখুন, সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে মজা করতে করতে বাঘাযতীন অসাধারণ একটা ছবি। এত লার্জ স্কেলের ছবি বাংলায় খুব কম হয়েছে, আর এরকম একটা ছবি গর্ব করার মতো, বাঙালিদের গর্ব করার মতো একটা ছবি। সবাই দেখুন, খুব ভালো লাগবে। একদমই তাই। আর ডান্স জুনিয়রে দেবদার সঙ্গে তোমার আমরা অনেক কিছুই আমরা দেখেছি, হ্যাঁ, সিনে তোমরা কীভাবে কাজ করতে। তো বাঘাযতীনে কী করে সুযোগটা এলো সেটা ডান্স জুনিয়রের শুটিং চলছিল তখন আমাদের, তো দেবদার একটা মুভি রিলিজ করেছিল যখন ডান্স জুনিয়রের শুটিং চলছিল। মুভিটার নাম হচ্ছে কাছের মানুষ। তো কাছের মানুষের প্রিমিয়ারে গেছিলাম, তারপরে প্রিমিয়ারের পর আফটার পার্টিতে গিয়ে আমরা ডান্স করছিলাম। তো হঠাৎ দেবদা আমাকে বললো যে রোহন, তুই আমার নেক্সট ছবিতে কাজ করছিস? নেক্সট ছবিতে কাজ করছি বলছে, হ্যাঁ আমি বাঘাযতীন করছি, ওটাতে একটা দারুণ চরিত্র আছে, তুই করবি তো? আমি কী বলছো, করবো না মানে আমার কিছু শুনতে হবে না, তুমি বলছো আমি করবো দেবদা তাহলে। কারণ আমি এটা শুনে এত খুশি হয়েছিলাম, এত এক্সাইটেড ছিলাম একটাই কারণে, ডান্সার্স জুনিয়রে আমি দেবদাকে অন্যরকমভাবে দেখছিলাম, সুপারস্টার দেব হিসেবে দেখছিলাম, যে দেবী অভিনেতা হিসেবে তো দেখছিলাম না, যার ছিল আমি অ্যাঙ্কার ছিলাম। আমি এটা ভেবে আনন্দ পেয়েছিলাম বাঘাযতীন করলে আমি সুপারস্টার দেবকে অ্যাজ আ অ্যাক্টার অন সেট দেখতে পাবো, সিনেমার সেটে সে কীরকম, কেন সে সুপারস্টার সেটা বুঝতে পারবো। এবং সেই সঙ্গে তোমার সেই আমার কো অ্যাক্টার, আমরা একসাথে অভিনয় করবো, তো এটা বিশাল বড় পাওনা আমার জন্য। আমি মানে দেবদার খুব ফ্যান, আমি ওই ইনোসেন্সটার খুব ফ্যান। কেমন আছে? তো সেই জন্য আমার জন্য খুব বড় পাওনা এটা। যখন সেটে গেলাম আমরা 19 দিন একসাথে শ্যুট করেছিলাম উড়িষ্যাতে, এখানে কলকাতাতে, খুব দারুণ শুটিংয়ে দেবদা কীরকম ভাবে, মানে বাইরে দেবদা শুটিংয়ে দেবদা সবসময় মজা করে, শুটিংয়েও মজা করে, সবসময় মজা করেই থাকে। আমি কখনো সিরিয়াস দেখিনি কোনো কিছু। প্রডিউসার এত টাকার মুভি বানায়, এত খরচা, আমার তো মানে 2 টাকা খরচা হয়ে গেলে খুব চিন্তা, কোটি কোটি টাকা খরচা করে দিচ্ছে, কোনো চিন্তা নেই, আর কি মেরে যাচ্ছে, সবার সঙ্গে মজা করে যাচ্ছে, পেছনে লেগে যাচ্ছে। নিজের চোখে আমাদের একটা ফাইট সিকোয়েন্সের বোন ফেটে এত বড় একটা লোহার টুকরো দেবদার চোখে ঢুকে গেছে, সেটা নিয়ে পুরো শ্যুট কমপ্লিট করেছে। তারপরে ওটা অপারেট করে বের করা হলো, ব্যান্ডেজ করে। সেদিন হোলি ছিল, তো শুটিংয়ের পর বললো চল আমরা হোলি খেলবো, ওই ব্যান্ডেজ নিয়ে হোলি খেললাম। এইগুলোই দেখার মতো। দেবদার পরবর্তী ছবি থেকে কাজের অফার এসেছে এখন? দেবদা সবসময় বলে যে তুই থাকবি আমার পরের ছবিতে, কিন্তু যে কী বলতো, গল্প অনুযায়ী, চরিত্র অনুযায়ী আমাকে যদি না মানায় তাহলে আমি কী করে করবো। তো কখনো যদি আবার দেবদার মনে হয় আমাকে মানাচ্ছে চরিত্রে, তো আমি নিশ্চয়ই করবো। আর সেই সঙ্গে পুরো যোগ্যদমে তুমি আশেপাশে থাকা শুটিং চলছে। সিরিয়াল এই মুহূর্তে সিরিয়াল যেভাবে চলে সেভাবে চলছে, গল্প এগোচ্ছে, হিরো হিরোইনের মিল হবে, আবার হচ্ছে না, একই রকম তো গল্প চলতে থাকছে।
ওই চলছে। নতুন ওটিটি কিছু করছো? নতুন ওটিটি করছি, হ্যাঁ। তো এই মুহূর্তে বলা যাবে না কিছু, কারণ আমিও পুরোপুরি জানি না ব্যাপারটা ঠিক। আমার কাছেও ঠিক আছে, তো নতুন ওটিটি আসছে খুব তাড়াতাড়ি, শুটিং খুব তাড়াতাড়ি শুরু। হোস্টেল মেসে কি পার্টি আসছে? হোস্টেল মেস পার্ট 2 এক্ষুনি কোনো খবর নেই। প্রথমেই তো মানে বাঘাযতীন এত বড় একটা প্রজেক্ট, তখন আজ যখন এসেছিল তো কেমন মানে কী থিঙ্কিং ছিল তোমার, যদি বলো? প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিল, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমি স্বাধীনতা সংগ্রামী কোনো ছবি হলে মানে আমি করতে চাই সেটা। কেন খুব একটা ছোটোবেলা থেকে যত ছবি দেখেছি এই ধরনের ছবি আমার চিরকাল একটা ইচ্ছে ছিল। কেন যখন এই ছবিটা আমায় দেওয়া হয় আমি আনন্দের থেকেও বেশি আমি খুব ইমোশনাল হয়ে পড়ি, এবং কাজটাও সেরকমই ইমোশনালি আমরা সবাই আমি আমার গোটা টিম এত মানুষ কাজ করেছেন, এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব কাজ করেছে, এক্সটেন্সিভলি ট্রাভেল করে রেকর্ড করেছি, চেন্নাই গিয়েছি, লাইভ স্ট্রিংস মানে অর্কেস্ট্রা আমরা সব একসাথে রেকর্ড করেছি, প্রচুর ছেলেমেয়েরা যে ভোকাল কোয়ারেট করেছে, মানে 22 ঘন্টা টানা রেকর্ড করেছে, এরকম দিন গেছে, মানে আমরা ক্লান্ত হয়ে গেছি, তাও করে যাচ্ছি থামবো না, পুরোটা শেষ করে যাবো। সবাই মিলে এই যে হই করে যে কাজটা করলাম সেটা ফাইনাল টিভির পর্দায় আসে, ভীষণ ভালো লাগছে। আর মানে সব গানগুলো এখনও সবাই খুব শুনছে এবং এত ভালোবাসা পেয়েছে, সেটা নিয়ে যে তুমি একটু কিছু বলো। আমার অনেক কৃতজ্ঞতা বলতে আমি কীভাবে বলবো আমি জানি না, কিন্তু খুব খুশি হয়েছি মানুষে যে ভালো বলেছে, কারণ একজন স্বাধীনতা সংগ্রামী যে দেশের জন্য প্রাণ দিয়েছে, তো তাদের ইমোশনটাও আমরা তাদের ধারে কাছে যেতে পারবো না, কিন্তু তার নিয়ে যখন ছবি হচ্ছে অন্তত আমরা প্রাণ দিয়ে সেই ছবিটার কাজ করতে পারবো, তো সেইটা কাজ করেছি, এবং সেটাই কোথাও গিয়ে মানুষকে যে ভালো বলেছে, বড়রা আশীর্বাদ করেছে, ছোটরা বাচ্চারা ভালোবাসা দিয়েছে, বাচ্চারা গায়ে দিয়েছে, এবং সেখানে আমাদের ছবিতেও বাচ্চাদেরও অভিনয় একটা গান আছে। তো সেখানে এই যে এই ওয়াইড একটা আমরা একটা স্পেকট্রাম ধরেছি বয়সে, সেখানে ভালোবাসা পেয়েছি, এটাই আমার জন্য আশীর্বাদ। কোনো একটা এক বা দু লাইন কি শোনা যাবে? মায়ের ডাকে সারা না দিয়ে কি পারি, থেকে গেলে পায়ের ছাপ ফিরবো বাড়ি, ফিরবো কারুর সদ হয়ে, কারুর মাথার ছাদ হব, এবার শুধু শহীদিতে ভাই বোনেদের কাঁধ হব, যাওয়ার বেলা চোখে জলের খেলা, যেন ফিরে দেখি তোমার মুখে হাসি, আসবো ফিরে আজ হাসি, আসবো ফিরে আজ হাসি। থ্যাংক ইউ। বাঘাযতীন অলরেডি রিলিজ করেছে এবং এতদিন পর আবার সাত জলসায় আসছে এবং এত ভালো রেসপন্স আমরা পেয়েছিলাম, কি বলবে তুমি? বহু মানুষ অলরেডি দেখেছে, আর টেলিভিশনের পর্দায় মানে আরও অনেক মানুষ একসঙ্গে দেখবেন, হোল ফ্যামিলি মিলে দেখবেন, যারা হল অবধি পৌঁছাতে পারেননি তারা দেখতে পাবেন, যাদের বাড়ির কাছাকাছি যে দেশে রিলিজ করেনি বাঘাযতীন, দেশের বাইরে যারা আছে ভারতবর্ষের বাইরে তারা দেখতে পাবেন, যারা একটু অসুস্থ হয়তো বাড়ি থেকে বেরোতে পারেন না তারা দেখতে পাবেন, যারা একটু বয়স্ক তারা সব পরিবারে দেখতে পাবেন। আর এটা তো এমন একটা সিনেমা যে ঠাকুরমারা গর্বের সঙ্গে নাতি নাতনিকে সঙ্গে নিয়ে বসেই বাড়ির সিনেমাটা দেখতে পারবেন, বাবা মা গর্বিত হবেন নিজেদের বাচ্চাদের এই গল্পটা জানাতে পেরে, শোনাতে পেরে, দেখাতে পেরে। তাই আমার মনে হয় যে বাঘাযতীন সারা পরিবারকে সঙ্গে নিয়ে বসে দেখার সিনেমা, সবাই একসঙ্গে দেখুন 23 তারিখ দুপুরবেলা 1টার সময়। থ্যাংক ইউ। তথ্য যেটা বলছে 700-এর উপরে স্টিচেস ছিল যখন বাঘের সঙ্গে যখন অ্যাক্সিডেন্টটা হয়, এবারে একটা মানুষের পা নাকি এমন কামড়িয়ে খেয়ে নিয়েছিল, এমন আঘাত পেয়েছিল। এবারে আমাদের মাথায় ছিল কি একটা লোকে যদি পা, এবং যেটা অরুণদা খুব ভালো করে বলতে পারবে, আমরা আমাদের তথ্যগুলোকে সাজিয়ে রাখতে পারিনি, আমাদের ডকুমেন্টেশন অফ আমাদের স্বাধীনতা সংগ্রামী 2-3 জনকে বাদ দিয়ে আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামীদের ডকুমেন্টেশন নেই অ্যাজ সাচ, তাদের ফ্যামিলি ছবি বা তাদের কি কি কাজ করেছে, খুব 2-3 জন গবেষক তারা লিখেছে, বাট তাও খুব কম চর্চার মধ্যে রয়েছে আর কি সেই বইগুলো। এবং আমাদের মাথায় ছিল একটা লোকের যদি পা কামড়িয়ে নেয় বা এমন মাংস বলা হয়েছিল যে মাংস তুলে নিয়ে চলে গেছে প্রায় 1.5 বছর উনি খাটেই শুয়েছিলেন, নড়াচড়া করতে পারতেন। তো সেই লোকটা যখন হাঁটবে সুস্থ হওয়ার পর, তো নিশ্চয়ই নর্মালি হাঁটবে না, তো আমরা পুরো ছবি জুড়ে তার একটা ওয়াক তৈরি করেছিলাম, বিফোর অ্যান্ড আফটার। তো সেইটা একটা আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চুল, তার যতটা কাছাকাছি, অফকোর্স 100% তো
কোনো ক্যারেক্টার হতে পারে না, বাট আমরা চেষ্টা করেছি লুক থেকে আরম্ভ করে, ডিকশন থেকে আরম্ভ করে, ওই সময়কার ল্যাঙ্গুয়েজ, ওই সময়কার কস্টিউম, তো এবং ডায়লগগুলো আজকের ডায়লগ নয়, আজকের ভাষা নয়, সেই সময়কার ভাষা, এবং ওই ইমোশনটা আমার মনে হয় 2-3 দিন পর থেকে না উই অল গট কানেক্টেড, এবং অনেকগুলো কাস্টিং ছিল, মানে অনেকগুলো চরিত্র ছিল। আমার মনে হয় 93 অ্যাক্টার্স ইন দ্য ফিল্ম, তার মধ্যে 4 জন হয়তো সিনিয়র, 4 জন আমি সুযোগটা দিয়ে হয়তো, বাকি 89 ওয়ার ফার্স্ট টাইম নিউ কামার, অর মেবি একটা দুটো ছবি, বা তাদের সেরকম ভাবে কেউ চেনে, বাট দ্য ভেরি ইম্পর্টেন্ট। ইটস মানে হিউজ টাস্ক আমি বলবো কি এরকম একটা ধরনের ছবিতে কাস্টিং করাটা, এবং আমার মনে হয় তার জন্য স্যালিউট অরুণদাকে, একমাত্র লোক যে এক একটা লোককে খুঁজে বার করেছে আইডেন্টিটি। আমার মনে আছে চারু যে ক্যারেক্টারটা ছিল তার একটা হাত ছিল না, যে কোর্টের মধ্যে তার হাতের মধ্যে বন্দুক তখনকার দিনে বেঁধে রেখেছিল, এবং সেই ক্যারেক্টারকে লুকালাই খুঁজে বার করা, এবং ভদ্রলোক তার সত্যি হাতে একটা সমস্যা আছে, এবং সেই লোকটাকে উনি নিয়ে এসেছেন, এবং তিনি ফাটিয়ে অভিনয় করে চলে গেছেন, এবং কেউ বুঝতেই পারে। তো এই যে ওদের একটা আছে, দেখে নোট করে লিখে রেখে দেওয়া, যখন এরকম একটা ছবি করবো বা এই ধরনের চরিত্র যখন আসবে, বা ওই চরিত্রটার জন্য ওই লোকটা হয়তো 3 বছর আগে ভেবে রেখেছে বা দেখে রেখেছে, 3 বছর পর যখন ওই সাবজেক্টটা করবে সেই লোকটা খুঁজে বার করবে। তো এটা অরুণদার একটা গুণ, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই আর ভেরি প্রাউড কে অরুণদা এখন ক্যান্সার ফ্রি। তো মাঝখানে 6 মাস যে অরুণদা, তো আমাদের একজন মানে অরুণদা হচ্ছে আমাদের সোর্স অফ মোটিভেশন, কারণ যখনই শরীর খারাপ ছিল তখন রিলিজের সময় ধরা পড়েছে, এবং আমরা সবাই ছিলাম, কিন্তু লাস্ট 6 মাস অরুণদা যেভাবে ফাইট করেছে, এবং আজকে টাচুট অরুণদা আমাদের কাছে কোনো ফাইটার থেকে কম না। আমি যখনই ফোন করতাম তখনই মোটিভেট করতাম, আরে ধর এটা তো ডাক্তারের কাজ, তুমি চিন্তা করে লাভ কি, তোমার চিন্তা করতে কোনো লাভ হবে না, ডাক্তার আছে সেটা দেখবার জন্য। তো উই আর ভেরি হ্যাপি দ্যাট আজকে অরুণদা একদম ফিট, এখন কোচি হয়ে গেছে ফুল। আমরা যা করবো অরুণদাকে আর ডিরেক্টর না হিরো হিসেবে লঞ্চ করতে হবে, কিন্তু গ্ল্যামার বেড়ে গেছে, একদম চকচক করছে স্ক্রিনটা, একদম ফুল দাদা, এখন ফুল নিয়ম, রাত্রে খাওয়ার কে দাদা ঘুমিয়ে পড়ে। আরেকটা কথা, 2009-এ লঞ্চ করছিল না স্টার জলসা, যেহেতু আপনারা সবাই জানেন স্টার জলসায় আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে। স্টার জলসার সঙ্গে আমার দেবের অ্যাসোসিয়েশন প্রথম দিন থেকেই। 2008-এ যখন ওনারা লঞ্চ করেছিলেন আমি হচ্ছিলাম ওনাদের ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডার। 2008 থেকেই স্টার জলসার সঙ্গে আমার সম্পর্ক, এবং আমরা লাস্ট 2টো সিজনও করলাম ডান্স জুনিয়র, যেটা আমি আর রোহন ছিলাম সেখানে। তো স্টার জলসা এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স অনেকগুলো বছর কাটিয়েছে, এবং দেখতে দেখতে আজকে কত 16 বছর হয়ে গেল আমাদের, 16 years অলমোস্ট। তো ইটস এ লং রেজিস্ট্রেশন। আই উইশ দ্য চ্যানেল কি বলো সুপার সাকসেস, অ্যান্ড যারা আমাকে দেখছেন টেলিভিশনে, মোবাইলে বেশি দেখা, আমিও দেখি মোবাইলে বেশিরভাগ, টেলিভিশন মোবাইল হোক বা পেপারে পড়ছেন হয়তো আপনারা আমাকে, এটাই বলবো কি বাঘা যতীন এমন একটা সাবজেক্ট যেটা বারবার হয়তো বাংলায় হবে না, এবং আমরা যেই সম্মানটা সিনেমাতে পেয়েছিলাম, আমার কোথাও যেন বিশ্বাস কি টেলিভিশনের মিডিয়ামটা অনেক বেশি বড় মিডিয়াম, শুধু বাংলার মানুষ নয়, শুধু ভারতের মানুষ নয়, আমার মনে হয় বাংলার বাইরে বা ভারতের বাইরে যারা থাকেন, বিদেশে যারা থাকেন, তারাও বাঘা যতীন দেখতে পাবেন। বাঘা যতীন হচ্ছে আমাদের কাছে একটা ইমোশন, যেই ইমোশন নিয়ে আমরা ছবিটা বানিয়েছিলাম, এবং বাংলার বিপ্লবীদের গাথা, শুধু বাঘা যতীন নয়, ওই সময়কার যতগুলো বিপ্লবী আছে তাদেরকে নিয়ে একটা গল্প বানানো, যার নাম হচ্ছে বাঘা যতীন। আমার মনে হয় যেখানে আমার আওয়াজটা পৌঁছচ্ছে, আমার রাজ্যে, আমার রাজ্যের বাইরে, আমার দেশের বাইরে, 23শে জুন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে স্টার জলসা। আপনাদের স্ট্যান্ডার্ড টাইমটা দেখে নেবেন, আপনাদের দেশে কোন স্ট্যান্ডার্ড টাইমে আপনারা দেখতে পাবেন, সেটা দেখে নিয়ে বাঘা যতীন, আমি বলবো কি টিম বাঘা যতীন শুধু বলবো না, বাংলার একজন দায়িত্ববান প্রডিউসার বা দায়িত্ববান অভিনেতা হিসেবে বলবো কি আপনারা আমার সব ছবি মিস করুন চলবে, কিন্তু বাঘা যতীনটা মিস করবেন, এবং এটার মধ্যে অনেক কিছু আছে যেটা আপনারা সত্যি গর্ব করবেন বাঙালি হিসেবে। থ্যাংক ইউ সো মাচ। 23শে জুন অ্যালবাম, one of the finest BGM এবং one of the finest direction এবং finest performance যারা আছে। তো আমার মনে হয় বাঘা যতীন এমন একটা ইমোশন, আমার মনে হচ্ছে সবাই কানেক্ট করতে পেরেছে, মানে তো সব রকম ছবি আমরা আবার করতে পারবো, বাট
বাঘা যতীন আমার জীবনে কোনোদিনও আসবে না, মানে ওই যে বাঘা যতীনকে ট্রিবিউটও বলতে পারো, বা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যে একটা সব সব ল্যাঙ্গুয়েজই তাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছবি করেছে, পাঞ্জাবিরা তাদের ভাষায় তাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে নিয়ে ছবি করেছে, বলিউড তো করেইছে একাধিক, সাউথেও করেছে। আমরা আমাদের কোনো একটা মানে হয়তো আজকে বাজেট এমন একটা জায়গায় চলে গেছে, একটা পিরিয়ড ড্রামা করতে গিয়ে যে বাজেটটা লাগে কোথাও যেন বক্স অফিসে সেটা কোথাও ব্রেক হয় না, তো সেই একটা তো ছিল। বাট আমরা ভেবেছিলাম কেন উইল গো অল আউট এবং উইল মেক আ ফিল্ম যেটা হিট ফ্লপ থেকে উঠতে থাকবে, which will be something which will be always be proud of the fact that এই ছবিটা আমরা প্রডিউস করেছি, বা এই ছবিটা আমরা অ্যাসোসিয়েটেড আছি, বা এই ছবিটা আমাদের কন্ট্রিবিউশন আছে। তো বাঘা যতীন ছিল আমাদের কাছে, আছে এখন বা সারা জীবন থাকবে এমন একটা ইমোশন কে আমরা, যেটা আমি সবসময় বলি, আমরা থাকি বা না থাকি কিন্তু বাঘা যতীন থেকে যাবে। অসাধারণ, আমরা এটাই বলছিলাম, বাংলা ছবির ইতিহাসে একটা অন্যতম অধ্যায় বাঘা যতীন। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, তো ডেফিনেটলি আর যেভাবে মানে এরকম একটা ছবির পার্ট হতে পারার সুযোগ পাওয়াটা আই থিঙ্ক ইটস আ ভেরি বিগ থিং। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ডেফিনেটলি আমার সবাই কলেজের সবাই দেখেছে এবং তাদের কাছেও খুবই মানে তারাও বিশ্বাস করে উঠতে পারছে না কি যে এরকম ব্যাপারটা হয়েছে। তো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ পুরো টিমকে আমাকে এতটা সাপোর্ট করে এই কাজটা আমাকে এতটা হেল্প করে কাজটা করাবার জন্য। থ্যাংক ইউ সৃজা, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ডেফিনেটলি এই ছবির গান, যে গান আলাদা করে মনে হয় যে গান বহু এরপরও বহু কয়েক যুগ ধরে চলবে, ছবির যে কোনো গানই আমাদের কাছে একটা অঙ্গ হয়ে ওঠে। এবং এই ছবিতে যখন তুমি মিউজিক করছো তখন তো অনেকগুলো বিষয়, মানে সেই সময়কার বিষয়, তাকে এই এখনকার সময় রিপ্রেজেন্ট করা, সেখানে মিউজিক নিয়ে একটু যদি বলো, মানে বাঘা যতীন ডেফিনেটলি যারা যারাই এখানে আছে তাদের প্রত্যেকের কাছে একটা মাইলস্টোন। আমি জানতাম না যে দেবদা বাঘা যতীন করছে, তখন সেটা আমি খবর পাইনি, কিন্তু হঠাৎ একদিন রাত্রিরে খুব ইমোশনাল হয়ে আমি হয়তো কোনো পেট্রিয়টিক ছবি দেখেছি বা কিছু, আমি একটা মেসেজ করলাম দেবদাকে যে দাদা তুমি কখনো যদি কোনো পেট্রিয়টিক ছবি করো, কোনো স্বাধীনতা সংগ্রামীর উপর কোনো ছবি করো, তুমি অন্য কাউকে নাও কি নাও, আমি একবার গান বানিয়ে ট্রাই করবো। আমি মেসেজটা করি, মোটামুটি 10 মিনিটের মধ্যে দেবদা ফাট করে আমাকে এই পোস্টারটা পাঠায়, এই পোস্টারটা অ্যানাউন্সমেন্ট, এই 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 না সত্যি খবর নেই, আমি সত্যি জানতাম না। তারপর আমি হঠাৎ করে আমার কাছে আসে কোশ্চেন, বাহ আমি কি করে জানবো বলো, ওই দেখো আমি কি করে জানবো বলো, তুমি জানো না? না না তখন হয়নি ওটা, না তখন তোমার এই শুটটাও হয়নি, তুমি আমাকে একটা কনসেপ্ট একটা পাঠিয়েছিলে যে এরকম একটা শুট করছো, তারপরে তো শুটে ওখানে গেলাম। সো তারপর হ্যাঁ মাফ প্লিজ মাফ, খুব খেটেছি বাংলাদেশি করার সময়। আমি না অন্য কোনো গান শুনেছি, অন্য কোনো রকম কোনো ছবি দেখিনি, কিচ্ছু, শুধু বাঘা যতীন নিয়েছিলাম। আর আমার বড় হচ্ছে অন্য ছবি না 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 করিনি না, কোথায় হলে আরে আজকে কি হবে আমার, না না তখন করছিল না, তখন বুমরাং লক হয়ে গেছে, তো বুমরাং লক হয়ে গেছে, তখন বুমরাং লক হয়ে গেছে। তারপরে বাঘা যতীন যখন করেছি শুধু বাঘা যতীন করেছি, কারণ আরেকটা ছিল এই মানুষটা বিশ্বাস করেছে, তোমাকে তো বিশ্বাসটা করাতে হবে, তোমাকে তো কনভিন্স করতে হবে, খেটেছি তাহলে It's not my day. I rest my case. Thank you for giving me বাঘা যতীন। আমার জীবনে এটা লেখা থাকবে। চলার পরে দেবদা একদিন আমাকে বলেছিল যে তোকে আমি আমার একটা ছবিতে নেব। তো আমার জানি না কেন ভাসান বাপির চরিত্রেও প্লে করছিলাম তখন, আমি ওই চরিত্র প্লে করতে দেখে দেবদার কেন মনে হয়েছিল আমি চিত্তপ্রিয় রায়চৌধুরী করতে পারবো, আমি জানি না, সেটা দেবদার চোখ। তারপরে আমাকে অরুণদার কাছে পাঠিয়েছিল এবং আমি সিলেক্ট হই। আমি ভীষণভাবে খুশি অনেকগুলো কারণে, সেটা হচ্ছে একটা তো দেবদা, আমি যার ফ্যান অনেক দিন থেকে, তার সাথে কাজ করব একটা ছবিতে, এত বড় ছবিতে। আর এরকম ছবি আমি দেখে এসেছি ছোট থেকে, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আমাদের বলিউডে অনেক ছবি দেখেছি, কিন্তু আমাদের বাংলায় প্রথমবার, হয়তো আগে হয়েছে কিন্তু এত বড় স্কেলে আগে হয়নি বাঘা যতীনের মতো।
তো এত বড় স্কেলে এরকম একটা ছবি হচ্ছে, সেই ছবির আমি একটা পার্ট, এটাতে আমি ভীষণ গর্বিত। আমার বলতে ভালো লাগে কাউকে যে আমি বাঘা যতীনে আছি। এখন যখন 23 তারিখ আসছে বাঘা যতীন স্টার জলসাতে দুপুর 1টায় আসছে, তো আমি সবাইকে বলি যে বাঘা যতীনে আমিও আছি। তো সবাই আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকায়, এত বড় একটা ছবির অংশ আমি। তো থ্যাংক ইউ সো মাচ দেবদা, থ্যাংক ইউ ফর এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই বলছিলাম যে ইতিহাস তৈরি করে থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে যাদের জন্য আজকে আমরা উপস্থিত, স্টার জলসা পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। বাঘা যতীন আমার এখনো মনে আছে যে একদিন ওনার সঙ্গে অনেক দিন ধরে আমরা কাজ করার মানে আলোচনা হচ্ছিল, কিন্তু সুযোগ হচ্ছে না, কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল। তো হঠাৎ করে লকডাউনের মধ্যে অরুণদা ফোন করে আমি আসছি, লকডাউন জাস্ট রিলিফ হলো আর কি। তখন আমরা এখনো মনে আছে আমি আর অরুণদা বসেছিলাম, অরুণদা বললো বাঘা যতীন। আমার তোমাকে দেখে বাঘা যতীন পুরোপুরি মনে হয়। এবং অরুণদা প্রথম নয়, এর আগেও আমাকে একজন বলেছিল কি তোমার সঙ্গে বাঘা যতীন অনেক মিল আছে। তো আমি বললাম যে সম্ভব, মানে আজকের দিনে দাঁড়িয়ে বাঘা যতীনে যে বীর গাথা, মানে এত কিছু আছে, মানে বাঘের সঙ্গে যুদ্ধ, বুড়িবাল আহমের যে লড়াইটা, তারপরে ওই সময়কার ইতিহাসকে আজকের সিনেমার মাধ্যমে 2-2.5 ঘন্টার মধ্যে তুলে ধরাটা, এটা কতটা সহজ বা কতটা কঠিন, ওই ভয়টা আমার প্রথমে ছিল। যে শব্দটা তুমি বললে কি আমার প্রথম বাঘা যতীন শোনার পর কি ছিল, সেটা হচ্ছে ভয়। যে অ্যাজ এ প্রডিউসার মানে বাঘা যতীন এমন একটা ইমোশন, মানে একটু যদি 19-20 হয় তাহলে বাঙালি ছেড়ে দেবে না, বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না। তো বাঘা যতীন এমনই একটা সাবজেক্ট বা এমনই একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে ছেলে মানুষই করা যায় না। তো সেইটার একটা ছিল। বাট আমার কোথাও যেন অরুণদার টিমের উপর প্রচন্ড ভরসা ছিল, কারণ অরুণদা জিনিয়াস। মানে যখনই ইতিহাস নিয়ে, যখনই কোনো চরিত্র নিয়ে যখনই অরুণদা কাজ করেছে, আমার মনে হয় বাংলায় খুব কম লোকের সেই দক্ষতা আছে, যে ভিশনটা আছে, এবং সেই পড়াশুনোটাও আছে। অরুণদাকে দেখে, অরুণদার সঙ্গে কথা বলে আমরা অনেক দিন, মানে বছর খানেক আমরা গিয়েছিলাম রিসার্চ অ্যান্ড এভরিথিং। তো দেখে তারপরে বিশ্বাস হলো কিনা অরুণদা এই এমন একটা সাবজেক্ট, আমাদের কাছে ইমোশন ছিল, এমন একটা ইমোশনাল সাবজেক্ট আমার জন্য, সেটা অরুণদা খুব ভালো হ্যান্ডেল করতে পারবে। তো সেখান থেকে আমাদের বাঘা যতীনের জার্নি শুরু হয়। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো যাকে নিয়ে এত কথা, যে মানুষটাকে নিয়ে দেবদা প্রায় অনেকক্ষণ থেকে কথা বললেন। অরুণদার কাছে আসবো। অরুণদা, ইতিহাসকে আমাদের প্রজন্মের কাছে, এই সময়ের মানুষের কাছে এইভাবে তুলে দেওয়ার যে একটা প্রচেষ্টা, বা ধরো এরকম একটা ইচ্ছা, হঠাৎ এইটা কেন মাথায় আসলো? মানে অনেক সাবজেক্ট থাকতে পারতো, করা যেতে পারে। ভালো ছবি করাটা খুব একটা কঠিন কাজ না, শুধু একটাই হচ্ছে কঠিনতম জায়গা হচ্ছে ভালো ছবির জন্য সবার আগে যেটা প্রয়োজন এবং একমাত্র প্রয়োজন, সেটা হচ্ছে একজন ঠিকঠাক শিক্ষিত প্রডিউসার। একজন শিক্ষিত প্রডিউসার না পেলে আপনার পক্ষে ভালো ছবি করা সম্ভব নয়। সে আপনি যেই হন না, আপনি স্পিলবার্গ হতে পারেন, কিন্তু স্পিলবার্গের জন্য একজন শিক্ষিত প্রডিউসার সবার আগে। তো এই বাহির দিনের জন্য আমি দেবের কাছেই কেন যাই, তার মূল কারণ হচ্ছে একটাই, যে আমাদের এখানে সামান্য কিছুই শিক্ষিত প্রডিউসার আছেন, অবভিয়াসলি তাদের মধ্যে বের হচ্ছেন আজকে এখন। তো ওনার কাছে এই জন্যই আমি বাহির দিনকে নিয়ে যাই, যে উনি ঠিকঠাক করে ব্যাপারটা ঠিক মাথায় নিয়ে ব্যাপারটা আমরা ঠিকঠাক করে করতে পারি। তার জন্য প্রডিউসারের ঠিক যেরকম ধরনের প্রডিউসার প্রয়োজন ছিল আমার, মানে বাহির দিনকে নিয়ে আসার জন্য, তার থেকে মানে দেবের থেকে কিন্তু কাউকে আমি ঠিক মানে টের পাইনি। থ্যাংক ইউ। একটু দেবদা